বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের বিশেষ নাটক বায়োস্কোপ। রচনা ফজলুল করিম, প্রযোজনা ABM মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান বায়োস্কোপ। তারপরে কি হইল? তারপরে দেখা গেল বৈশাখী মেলায় এসে গেল। ডং 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 ডং। ইলিশ পান্তা চলছে ভালো। আরে না, এখানে ইলিশ পান্তাটা ভালো হয় না, ছবিটা আমি একটু ঠিক করে লই। আরে ইলিশ পান্তা চলছে ভালো। আরে দেখো সবে নৌকা বাইছে, টাং টাং ডাং 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 ডাং। দেখো সবে নৌকা বাইছে, লাঠি খেলা, কুস্তি খেলা আর বলি খেলা। বলি খেলা, হ্যাঁ এটারে কয় বলি খেলা। চলছে এখন বলি খেলা, চলছে এখন টং 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 টং। কি গো, বৈশাখী মেলা না এতেই তুমি বাড়িতে বসে বৈশাখী মেলায় কি দেখাইবা এইটা মুখস্থ করতেছো? কি ধরছো লতিফা? এইবার মেলায় নতুন ছবি দেখাবো। তুমি তো প্রতিবারই নতুন নতুন ছবি কিনে আইন না তোমার বায়োস্কোপে মানুষরে দেখাও। এইবারও তার ব্যতিক্রম হইব না। কিন্তু অহন তো আগের মতো পোলাপান্ডা বায়োস্কোপ দেখে না, দেখে টেলিভিশনে আর মোবাইলে ছবি। এইটাও মিছা কও নাই। তারপরে মেলায় কিছু পোলাপান আসে যারা বায়োস্কোপ ঠিকই দেয়। নতুন নতুন ছবি না দেখাইলে পোলাপানকে আগ্রহ বাড়বো না। আমি কই কি, মেলায় যেসব জিনিস চলে ওই সব বেচা বিক্রির ব্যবসা করো তুমি। এইটা তুমি কি কইলা লতিফা? বায়োস্কোপ আমার বাপ দাদার ব্যবসা, আমি বাজানের পেশা ধরে রাখছি। আর তুমি কও এই কাম বাদ দিয়ে আমি অন্য কাম করুম? অন্য কাম করতে কই নাই, মানুষ তো অনেক কামই করে। না 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 না, ওই একসাথে দুইটা আমারে হইব না, তাইলে কোনোটাতেই মন বইব না। মানুষ কি পেশা বদলায় না? আরে বদলায়, কিন্তু আমি বদলামো না। বছরের একটা বৈশাখী মেলায় তো আমি আর বায়োস্কোপ দেখাই না, আমি সারা বছর দেখাই। সারা বছর যে কাম মানুষে করে সেটাই তার পেশা, সেটাই তার নেশা। হ্যাঁ বাজান, সারা বছর দেখাও ঠিকই আছে, কিন্তু বায়োস্কোপ দেখায় যে টাকা পাও তা দিয়া তো আর সংসার চলে না। সব জিনিসের দাম যে হারে বাড়তাছে, তোমার বায়োস্কোপের দাম তো সেই তুলনায় বাড়ে না। একখান কথা কইলো আর কি, তো বাড়ে নাই বলে মানুষ বাপ দাদার ব্যবসা বাদ দিছে নাকি? যে পেশায় সংসার চলে না ওই পেশা ধরে রাখার কোনো মানে হয় না বাজান। আচ্ছা থাক, আমার জ্ঞান দিতে আইছি। আমি জানি তা কাছে কম বুঝি আর কি। হ্যাঁ, তুমি তো সবসময় বেশি বুঝো আর আমরা কম বুঝি। হ্যাঁ বাজান রে, কিছু কইলে যখন শুনবো না তখন কিছু কনের দরকার নাই। মা আমারে কিছু না কইয়া তুমি নিজেই কিছু করো। তুমি তো বড় হইছে, এখন বড় নাই হইছি বাবা। আমি করলে তোমার মেলায় দেখানোর ব্যবসা কিন্তু করুম না, অন্য কিছু করুম। তো মুখে না কইয়া কাম কইরা দেখা, তখন বুঝ মনে কেমন তুমি ফলায়, কেমন কামের ফলা হইছো। পোলাপান গো তো আর বিদ্যান করো নাই, করলে হেরা ঠিকই কিছু করতো। আমি বিদ্যান না হয়ে চলতেছি না, আমার বাপ দাদারাও চলছে, তোমার পোলারাও চলবো। আমার টাকা পয়সা নাই, পোলারে বিদ্যান আমি বানাইতে পারি নাই। তোমাগো আগের সেই দিন অহনার নাই। আগের দিন নাই এটা কইছে কেটা তোমারে? হ্যাঁ, সূর্য আগের মতোই পূব দিকেই ওঠে, গাছে ফল দেয়, নদী পুকুরে মাছ হয়, প্রতি বছর বৈশাখ আসে, পয়লা বৈশাখে আগের মতোই মেলা হয়। আহা বাজান, মায়ের কথা তুমি বোঝো না। আচ্ছা তোগো বুঝ তোগো কাছে, আমার বুঝ আমারে বুঝতে দে। না বাজান, সংসারের ভালো লাইগা একজনের কথা আরেকজনের শুনতে হয়। দেখছো, তোমার মাইয়া সেও বোঝে আর তুমি বোঝো না। আমিও সব বুঝি। বায়োস্কোপ দেখায় আগের মতো টাকা পাই না ঠিক, তাই বলে তোমাকে কথায় পেশা বদল করুম না, কোনো দিনও না। পেশা বদলান সহজ, কিন্তু যারা পেশা বদলায় তাগো মনে সুখ থাকে না। আগের দিনের মানুষ কইতো যে বেশি পেশা বদলায় তার ভাগ্য বদলায় না। মানুষের সব সময় একটা দৌড়েই থাকতে হয়, আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই করে। আমিও তার বাইরে না। তোরা যদি পারস কর, কিন্তু আমি আমার পেশা বদলামো না, এটা আমার এক কথা। ও মা, শুনলা তো বাজানের কথা? হ্যাঁ শুনছে তো, কি তোর বাপের কথা বাদ দে। তাছাড়া তোর বাপ তো কইলই, তোরা যদি পারস কইরা দেখা। আমরা সব কইরা দেখাবো। হ, আমি তার সাথে একমত। তারপরে কি হইল দেখেন 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 দেখেন, তারপরে কি হইল বৈশাখী মেলায় আইসা গেল। তারপরে কি হইল লাঠি খেলা, লাঠি খেলা, লাঠি খেলা, গুড়গুড় টুং 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 টুং। দাদা, ও দাদা,
এই যে দেখো আমি সব বাসি পরীক্ষা করলাম, এইবার তুমি দেখো। আরে আমার দেখতে হইব না রে ভাই, তুই আমার ছায়া ভালো বাসি বানাইতে শিখছস। কি যে কও না দাদা, তুমি হইলা নাম করা বাসি বানানেওয়ালা, তোমার সে ভালো বাসি আমি বানাইতে পারুম কোনোদিনও না। পারবি নাকি রে? তুই তো পারছস। আমার বাসি বানানোর শিক্ষা তুই ভালো মতো শিখছস। তোর বাপরে কত চেষ্টা করছি শিখাইতে, কিন্তু সে পারে নাই। আসলে সিরাজের মন আছিল অন্যদিকে, তাই আমার বাসি বানানোর কাম চাইরা শহরে চলে গেছে। বাজানের কথা কয়া তুমি আমার মনটা খারাপ করে দিও না তো। তোর বাপের কথা কইতে তো চাই নাই রে ভাই, কিন্তু তরে দেখা মনে পড়ে তোর বাপেরে দিয়ে যা করাইতে পারি নাই, তরে দিয়ে তা পারছি। আমার ভাগ্য ভালো, আমি তোমার কথা রাখতে পারছি। আরে ভাই, আমি তোমার কামে খুব খুশি। আজ যদি তোর দাদি বাইসা থাকতো, তাহলে সে আমার চেয়ে বেশি খুশি হইতো। আচ্ছা দাদা, তুমি কত বছর ধরে পরাদহের বৈশাখী মেলায় বাঁশি বানায় ব্যস্ত আছো? অনেক অনেক বছর। আমার বাজানো বাঁশি বানাইতো। বাঁশি বানানো আমাকে বংশের পেশা। ও, এই অঞ্চলে বৈশাখী মেলায় আমরা পয়লা বাঁশি বানায়া বেচা শুরু করি। আচ্ছা। সেই শুরু অহনো চলতেছে। কিন্তু দাদা, ও হন্তু পোলাপানরা আগের মতো বাঁশি পছন্দ করে না, সেই কারণে মেলায় আগের মতন বাঁশি বেচা হয় না। বেচা হয় না বললা মেলার ঐতিহ্য হারিয়ে যাইব তা তো হয় না। কেউ না কেউ মেলায় ঐতিহ্য ধইরা রাখছে। আমি যেমন বাঁশি নিয়ে আসি, কাজে মালে বাইস্কোপ নিয়ে আসে, ঘোষালরা আগের মতো মিষ্টি বানাইতেছে, হ, পালপাড়ার লোকেরা হাড়ি পাতিল বানায়া মেলায় বেচতেছে। ঠিক হই। হয়তো অনেকেই পেশা বাদ দিয়ে অন্য কাম ধরছে, কিন্তু কেউ না কেউ সেই ঐতিহ্য অহনো ধইরা রাখছে। হ, কথাটা মিছা কও নাই দাদা, বেবাকে কষ্ট করে সংসার চালায়া ঠিকই ঐতিহ্য ধরে রাখছে। বিদেশিরা অনেক টাকা পয়সা খরচ কইরা ইংরেজি নববর্ষ অনুষ্ঠান করে। আমরাও নিজেদের ঐতিহ্য দিয়া বাংলার নববর্ষ পালন করি। আমাগো ঐতিহ্য আমাগোর কাছে সেরা। এই মাজু মিয়া, তোমার নাতির বৈশাখী মেলার আয়োজন কি শেষ? কাজেম আলী, আমার নয়ন আমার ছায়া কামে সেরা। এই কথা স্বীকার করতেই হইব। এর মধ্যে নয়নের অনেক নাম ডাক ছড়ায় পড়ছে। দূর দূরান্ত থেকে শিল্পীরা নয়নের কাছে বাঁশি বানানোর ফরমাস দেয়, স্কেলের বাঁশি। চাচা বসেন বসেন, চাচা বসেন। মাজু মিয়া, কও, নয়ন তোমার পেশা ধরে রাখছে, হ। কিন্তু আমার বায়োস্কোপ তো আমার পোলায় ধরে রাখবো বলে মনে হয় না। এইটা কি শুনাইলা? টিপু কি করতে চায়? তার ভাবসা ভালো না, অহনি উল্টাপাল্টা কথা শুরু করছে। আমিও টিপুর কথা শুনছি চাচা। টিপুর ধারণা আপনার মতন বায়োস্কোপ নিয়ে চললে জীবনে কষ্ট দূর হইব না। এইটা তো ভালো কথা না? দুঃখ কষ্ট কোনখানে নাই। সৎ পথে চললে কষ্ট করতেই হয়। রে, আর একটা পোলা যদি আমার থাকতো, তারাতে বায়োস্কোপটা তুলে দিতাম। কিন্তু তারা তো মাইয়া, সে তো বায়োস্কোপ নিয়ে ঘুরতে পারবো না। অহনি এত ভাবো কেন? ব্যবস্থা একটা হইবই। ভাবি এই কারণে, এই বয়স থেকে না শিখলে আর কোনো দিনই শিখবো না। দেখো, কেউ না কেউ তোমার পেশা ঠিকই ধরে রাখবো। তুমি কইলা চাচা? কেন কমু না? আমার পোলা সিরাজ তো বাঁশি বানানো শিখে নাই, হ্যার পোলা নয়ন তো ঠিকই শিখছে। তুমি না থাকলে দেখবা তোমার টিপু বাইস্কোপের বাক্স ঠিকই কান্দি নিছে। তোমার কথা জানি হাসা হয় চাচা। অন যাই, ইয়ে কিছু মুখি দিয়ে যান না চাচা। অন তো খাওয়ানোর সময় হয় নাই বাবা। ভাত না চাচা, ভাত না, ফুপু পিঠা বানাইছে, পিঠা খায় যান। নয়ন, জি, তোর ফুপুর কাছ থেকে কাজে মালিরে পিঠাই না দি। হ হ যাইতেছি। মাজু মিয়া, সিরাজ ভাইয়ের পোলা নয়ন বাপের কোনো স্বভাব পায় নেই, ওইসে তোমার মতন একেবারে দাদার মতো। তাই তো পোলার অভাব বুঝলা নাতিরি নিয়ে খুব সুখেই আছি। আমি সুখ চাই হীরা ভাই, অভাবের সংসারে থাকতে থাকতে হাঁপায়ে উঠছি। তুমি আমাকে ঘরে সুখী থাকবা তারা। আমার বাপে জোরদার, খাওয়া পড়ার কোনো অভাব হইব না আমাকে। হাসা কথা কইতে কি, হেল লাইগাই তোমারে পছন্দ করছি। তুমি মুখের উপর হাসা কথা কও বইলে আমার খুব ভালো লাগে, আর এই ভালো লাগা থেকেই আমি তোমারে ভালোবাসছি। কিন্তু কবে তুমি আমারে ঘরে নিবা? তুমি তো আমার বাপেরে জানো, সে যা কয় তাই করে। আগে বাজান রে বুঝায় রাজি করি, এরপর তোমারে নিয়ে যাবো। তোমার বাপেরে বুঝাইতে কত সময় লাগবো? এইসব ব্যাপার কি ক্যালেন্ডারের পাতা দেখা করা যায়?
দেখতে দেখতে দিন মাস ঘুইরা নতুন বছর আসতেছে। এইবার বৈশাখে তোমারে নিয়ে ঢাকায় যাবো। কি কও তুমি, ঢাকায় যাইবা? হ, পয়লা বৈশাখে ঢাকায় অনেক বড় উৎসব হয়, মানুষে মানুষে বইরা যায়। সকালে রমনার বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়া শুরু, চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রায় অনেক মানুষ হয়, সারাদিন মেলা চলে। পুরান ঢাকায় ঘুরি উৎসব হয়, রাত পর্যন্ত চলে গান বাজনা। তুমি গেলে দেখবা বৈশাখী মেলায় কি বাহারি আয়োজন। বছরের একটা দিন পান্তা ইলিশ খাওয়ানোর জন্য বড় লোকেরা ভিড় করে। না হীরা ভাই, বিয়ার আগে পরপুরুষের সাথে ঘুরতে গেলে মাইন্ডসে খারাপ কইব। আরে মাইন্সের কথা বাদ দাও, অহন ওইসব নিয়ে কেউ ভাবে না। যুগ বদলাইছে না। যুগ যতই বদলাক, গ্রাম বাংলার মানুষ বদলায় নাই। আর তাছাড়া এইখানেই তো বৈশাখী মেলা হইব। এই মেলা আমার কাছে খুব ভালো লাগে। এই মেলা ছাড়া অন্য কোনো মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। তোমারে নিয়ে শহরে গেলে আমার বাড়ির সবাই জানবো আমি তোমারে পছন্দ করি। নতুন কইরা কাউরে তোমার ভালোবাসার কথা কইতে হইব না। তুমি আমারে যত বুদ্ধি দাও, আমারে ভুলাইতে পারবা না। আমি সুখে থাকবার চাই হাসা, কিন্তু বদনাম নিয়া সুখে থাকবার চাই না। আমি অনেক চিন্তা ভাবনা কইরা বুদ্ধিটা বাইর করছিলাম। বেশ তো, তুমি আমারে নিয়া পোড়াদহের মেলায় যাইও। এই মেলায় তো ছোটবেলা থেকে যাইতাছি, দেখতাছি, শহরের মেলা তো দেখি নাই। যদি দেখাইতে নিয়া যাইতে চাও, তাইলে বিয়ার পর আরেক বৈশাখে যাবো, কিন্তু বিয়ার আগে না। না, আমি যা আশা করছিলাম তুমি সব মাটি করে দিলা। হীরা ভাই, তোমার কাছে কি জানতে চাইছি তুমি এই কথা আগে আমারে কও, তাও মনে একটা সান্ত্বনা পামু। ও, বাজানের মত ছাড়া আমার পক্ষে তো কিছুই করা সম্ভব হইব না। যদি তোমার বাপে রাজি না হয়? আমি তোমারে নিয়ে গ্যারাম ছেড়ে চলে যাবো। হাসা কইতাছ? হ, এই যে তোমার মাথায় শুয়ে কইলাম। তুমি সারাদিন জমি জমা জোরদারি নিয়ে ব্যস্ত থাকো, পোলার তো কোনো খবরই রাখো না। তোমার পোলা কি শিশু যে কোলে নিয়ে ঘুরে বেড়ামু? হীরা এখন বড় হইছে। বড় হইছে বইলাই তো ভয়। আচ্ছা, তুমি কি মনে করছো তোমার পোলারে টাকা পয়সার লোভে জিম্মি করব? আরে খালি টাকা পয়সা লাগা মানুষ মানুষের জিম্মি করে না, অন্যভাবে মানুষ মানুষের জিম্মি করে। এইটা তুমি কি শুনাইলা? আচ্ছা, কি হইছে কও তো? অহন আমি কিছু কইতে চাই না। বুঝছি, পোলা বিয়ে করতে চায়। বিয়ার কথা হইলে আমি তো তোমার আগেই কইতাম। তোমার পোলারে নিয়ে আমার ভাবনা আছে। অনেক ধুমধাম কইরা বড় ঘরের মাইয়া পোলার বউ কইরা আনো। 10 গ্রামের মানুষ জানবো আলমাস যোদ্ধার একমাত্র পোলার লাইগা খরচের কমতি করে নাই। শুনো, ওই বড় ঘরে বিয়া করাইতে হইলে পোলারে কিন্তু যোগ্য করতে হয়। আরে আমার টাকা পয়সা সয় সম্পত্তি কোনোটার অভাব আছে নাকি? দরকার হইলে আগের দিনের মতো মাইয়ারে পাল্লায় বসাইয়া সোনার মাপ দিয়া নিয়ে আসুন। শোনো, যা পারবা না সেটা কিন্তু কইও না। আচ্ছা, আজ তোমার কি হয়েছে কৌতু? হ্যাঁ, নিশ্চয়ই তোমার পোলায় কোনো অঘটন ঘটাইছে। অহনো কিছু ঘটায় নাই, তো ঘটাইতে পারে, তাই আগাম কয়া রাখলাম। মা, মা। মার সাথে কথা পরে কবি, আগে আমার সাথে কথা ক। মায়ের কি হইছে? তোর মায়ের কিছু হয় নাই, তোর কি হয়েছে তাই ক। আমার কি হইব? তাইলে তোরে নিয়া তোর মা এত ভাবতেছে কেন, পেরেশান কেন? আমি কেমনে কমু? তুই যে কবি না এটা আমি জানি। আমি তরে কই, তোর মায়ের ইচ্ছা তরে বিয়া করাইব, আমার ইচ্ছা অনেক বড় ঘরে তোরে বিয়া করাবো। আমি এখন বিয়া করুম না। কেন? তুই বড় হইছিস না? বড় হইলেই বিয়া কইরা জানান দিতে হইব বড় হইছি। এই এই, তোর মতলবটা কি? হ্যাঁ, কত শুনি তোর মতলবটা কি? ওইসব কথা বাদ দাও, সামনে মেলা, আমার 10,000 টাকা দিও। মেলায় যাইতে 10,000 টাকা লাগে? হ্যাঁ, আরে 10,000 টাকা দিয়া তো পোড়া দহের মেলাই কিনা আনন্দ যায়। আমি যা কইলাম হেডা জানি ঠিক থাকে। হীরার মার ভাবনা ঠিকই আছে, এবার আমার নিজেরই খোঁজ করতে হইব। কেমন আছো তারা? তারা সবসময় ভালোই থাকে। ও, আসমানের তারা সবসময় ভালোই থাকে জানি। আসমানের আর মাটির তারা তো আর এক না। বাঁশিওয়ালার মুখেও দেখি সুর। সুর যার থাকে তার বাঁশিতে, মুখে, সব জায়গায় থাকে। কিন্তু তোমার মুখের সুর তো খুব ভালো মনে হইতেছে না। আরেকজনের মুখ দেখা বোঝার মতো বুদ্ধি তোমার হইছে? তুমি কি মনে করছো বাঁশি বানাই বইলা বুদ্ধি থাকবো না? বাঁশি বানাইতেও বুদ্ধি লাগে। আচ্ছা, এবার মেলায় যাইবা না?
তোমার বাসি কেনার জন্য মেলায় যাবো না? আরে তুমি তো মাইয়া মানুষ, তুমি বাসি কিনা কি করবা? তুমি কিনবা হাতের চুড়ি, চুলের ফিতা, কানের দুল, পায়ের মল, এইগুলা। তুমি কি মনে করছো মেলার ওই জিনিস আমি পড়ুম? আমি পড়লে দামি জিনিসই পড়ুম। তা দামি জিনিস কিনতে অনেক টাকা লাগে তো, এত টাকা তুমি পাইবা কই? বাজান তোমাকে বাড়ি গিয়া তার অভাবের কথা কইছে না? অভাবের কথা তো কইতে হয় না, দেখলেই বোঝা যায়। চাচার অভাব আছে, আমাকেও অভাব আছে। ছোটবেলার কথা এখন আর মনে কইরো না। বড় হইলে মানুষ বদলায়, এত বলে বুদ্ধি। আর এইটা বোঝো না? তারা যাই কিছু করো, চাচা চাচির কথা ভাইবা কিন্তু কইরো। আমার ব্যাপারে তোমারে কিছু কন লাগবো না, তুমি তোমারে নিয়া ভাবো। তার মানে হীরা তারার দিকে নজর দিছে। তারার নজরও উপরের দিকে গেছে। আচ্ছা, বাউল, তুমি কোথায় যাচ্ছ? যাইতেছে আপনার কাছে। আমার কাছে? কি মনে করে? সামনে বৈশাখী মেলা, ওই মেলায় বাংলা নববর্ষের উপর গান করুন। তুমি তো প্রতি বছর মেলায় গান করো, অনেকে তোমার গান শুনে মুগ্ধ হয়, দূর দূরান্ত থেকে তোমার গানের বায়না আসে। রেডিওতে তুমি শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছ। সবই আল্লাহর ইচ্ছা, আপনাকে দোয়া। সে তো বটেই, মানুষের দোয়া সবচেয়ে বড়। এইবার গঞ্জের দোকানে মহাজনের হাল খাতায় সারাদিন আমারে বায়না করছে, দিনভর পালাক্রমে গান করতে হইব। তাই আপনার কাছে যাইতেছি বাংলা নববর্ষের ইতিহাস জানতে। ইতিহাস না জানলে তো দর্শকের সামনে কিছু কহন যাইব না। খুব সত্যি। আচ্ছা শোনো, বলছি, পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের 1 তারিখ। বৈশাখের হ্যাঁ শোনো, আরেকটু কথা আছে। সম্রাট আকবর তার দরবারের বিশিষ্ট বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে হিজরি চান্দ্র বর্ষপঞ্জিকে সৌর বর্ষপঞ্জিতে রূপান্তরিত করার দায়িত্ব প্রদান করেন। 999 হিজরি মোতাবেক 1584 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এ হিজরি সৌর বর্ষপঞ্জির প্রচলন করেন। তবে তিনি 29 বছর পূর্বে তার সিংহাসন আরোহণের বছর থেকে এই পঞ্জিকা প্রচলনের নির্দেশ দেন। এজন্য 963 হিজরি থেকে বঙ্গাব্দ গণনা শুরু হয়। ইতোপূর্বে বঙ্গে প্রচলিত শকাব্দ বা শক বর্ষপঞ্জির প্রথম মাস ছিল চৈত্র মাস, কিন্তু 963 হিজরি সালের মুহররম মাস ছিল বাংলা বৈশাখ মাস। এজন্য বৈশাখ মাসকেই বঙ্গাব্দ বা বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস এবং পহেলা বৈশাখে নববর্ষ ধরা হয়। বুঝেছ? ও, তো সেই হিসাবে বাংলা নববর্ষ বাঙালিদের একটা সার্বজনীন লোক উৎসব। হ্যাঁ, সেটা তো বলতেই পারো। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে 14 এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। আধুনিক বা প্রাচীন যে কোনো পঞ্জিকাতেই এই বিষয়ে মিল রয়েছে। বাংলাদেশে প্রতি বছর 14 এপ্রিল এ উৎসব পালিত হয়। বাংলা একাডেমি থেকে নির্ধারিত আধুনিক পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও বাংলা নববর্ষ সরকারি ছুটি হিসেবে পালিত হয়। বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসাবে বরণ করে নেয়। আর ধরো আরও কিছু বলা যেতে পারে, যেমন ধরো যে আমাদের দেশে প্রচলিত বঙ্গাব্দ বা বাংলা সন মূলত ইসলামী হিজরি সনেরই একটি রূপ। ভারতে ইসলামী শাসনামলে হিজরি পঞ্জিকা অনুসারেই সকল কাজকর্ম পরিচালিত হতো। মূল হিজরি পঞ্জিকা চান্দ্র মাসের উপর নির্ভরশীল। চান্দ্র বছর সৌর বছরের চেয়ে 11 কি 12 দিন কম হয়, কারণ সৌর বছর 365 দিন আর চান্দ্র বছর 354 দিন। এ কারণে চান্দ্র বৎসরে ঋতুগুলি ঠিক থাকে না, আর চাষাবাদ ও এ জাতীয় অনেক কাজ ঋতু নির্ভর। এজন্য ভারতের মোগল সম্রাট আকবরের সময় প্রচলিত হিজরি চান্দ্র পঞ্জিকাকে সৌর পঞ্জিকায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তুমি কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, মানে অন্যান্য সনের সাথে বাংলা সনের পার্থক্যটা বোঝায় এখন তো। আচ্ছা, এটাও বলছি, শোনো। বাংলা দিনপঞ্জির সাথে হিজরি আর খ্রিস্টীয় পার্থক্য হলো হিজরি সন চাঁদের হিসেবে নির্ধারিত হয়। এই কারণে হিজরি সনের নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখার পর, আর খ্রিস্টীয় সনে নতুন দিন শুরু হয় ইউটিসিক্ট অনুযায়ী। এইটা তো কোনোদিন জানতাম না। শোনো, সবাই কি সব কিছু জানে? এবার বাংলা সনের শুরুর কথাটা বলেন তো। পহেলা বৈশাখ রাত 12টা থেকে শুরু না সূর্যোদয় থেকে শুরু, এ নিয়ে মতভেদ রয়েছে। তবে ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনা রীতি থাকলেও
1402 সালে পয়লা বৈশাখ থেকে বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রেখে রাত 12টায় প্রথম প্রহরের দিন গণনা শুরু করে। কি সুন্দর তথ্য দিয়ে আপনি আমারে বুঝাইলেন। এর লাগা মানুষের শিক্ষার দরকার। হ্যাঁ, শিখতে হলে পড়তে হবে, আর পড়লেই মানুষ জানতে পারবে, বুঝতেও পারবে। শেখারও শেষ নাই, জানারও শেষ নাই। আরও জানার থাকলে পরে যেন। হ্যাঁ জি আচ্ছা। এ বাউল শোনো, জি বলেন। এই আরেকটা কথা বলি। যেদিন বৈশাখ বাংলা সনের প্রথম মাস হয়ে এলো, সেদিন থেকেই বৈশাখের আনন্দটা নবান্নের আনন্দের চেয়েও আরো বড় আলাদা আঙ্গিক পেতে শুরু করলো, বুঝলে? মহাজন ও ব্যবসায়ীরা বৈশাখী হালখাতা অনুষ্ঠান চালু করেন। হালখাতা হলো, তুমি হালখাতা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি হালখাতা কি। ও, তাহলে তোমাকে বলে আর কি হবে। আর একটু বলেন আপনি। শোনো, হালখাতা হলো যে বছরটি চলে গেল সেই বছরের হিসেবের যোগ বিয়োগ করে পুরনো খাতাটি তুলে রেখে নতুন বছরের প্রথম দিন নতুন খাতায় হিসাব চালু করা। ও, এত কিছু তো জানতাম না। আচ্ছা, তোমাকে বোধহয় আরেকটা বিষয় জানানো দরকার আমি মনে করছি। বলেন। শোনো, আরেকটা বিষয় হলো, এটা শুনলে তো তুমি খুব অবাক হবে। লাল শালু কাপড়ের মলাটে মোড়ানো নতুন এই হিসাব খাতার উপরে লেখা হতো কি জানো? এলাহি ভরসা। কেন লেখা হতো বলো তো? কেন? এই এলাহি শব্দটিও সম্রাট আকবরের তারিখে এলাহি থেকে এসেছে বলে আমরা জানতে পারি। ইতিহাস থেকে আরও জানা যায় যে আগে বৈশাখের অনুষ্ঠানের চেয়ে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান ছিল অনেক বেশি আকর্ষণীয়। এরই রেশ ধরে এই অঞ্চলে বৈশাখ এসেছে, এটা আমরা বলতে পারি। অনেক কিছু জানলাম, এখন যাই। ঠিক আছে। তোমার একটা কথা কইতে চাইছিলাম। কি কথা তারার মা? মেলা থেকে কিছু আনা লাগবো, তার আগাম কইতে চাও? না, তাই কি কও? আমি কইছিলাম কি, নয়নের সাথে তারার সম্বন্ধের কথা। নয়নের চিন্তা আমার মাথায় আছে। পোলা হিসাবে নয়ন খুবই ভালো পোলা, মাজু চাচার যোগ্য নাতি। কিন্তু তারার নজর তো উপরের দিকে। তারার ভাবসাব দেখে আমারও তাই মনে হয়। দুই ভাই বোন একই রকম হয়েছে। আর তার কারণ তোমার সংসারের অভাব। অভাবের সংসারে থাইকা হেরা বড় হওয়ার লাগিয়া উপরের দিকে নজর দিছে। উপরে যাইতে হইলে লাভ দিয়া না, সিঁড়ি ডিঙায় যাইতে হয়। এটা তোমার ফোলামাইয়া জানে না। কিন্তু আমরা তো জানি, আমাকে উচিত তাকে বোঝানো। বোঝাইলেও সব সন্তানরা বোঝে না। যদি বুঝতো তাইলে সব সন্তানরা একই রকম থাকতো। তোমার কথা ঠিক আছে, তাই বইলা বইসা থাকলে তো আমাকে চলবো না। যাই গে, বৈশাখী মেলাটা যাই, এরপর আমি সব ঠিক করবো। এমন কিছু কইরো না যে হিতে বিপরীত হয়। যাই করি তোমার সাথে পরামর্শ করেই করবো। টিপু, টিপু, ওই টিপু। হারে নয়ন যে, আসো বাবা আসো। টিপুরে খুঁজতেছো কেন? ওই মেলার একটা কামের টিপুর সাথে পরামর্শ করতে আইছি। টিপু কি ঘরে থাহে যে ওরে যখন তখন তুমি পাইবা? ও, তুমি দাদার কথা মতো কাজ করতেছো, কিন্তু দেখো টিপু গেলাম তার বাপের কথা মতো চলে না। সব জানি চাচা, তাই ভাবতাছি টিপুরে অন্য কোনো কামে লাগান যায় কিনা। টিপু আইলে তোমার লগে দেখা করতে কমু। যে আচ্ছা, আমি তাহলে যাই চাচি। আরে না 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 না, যাইবা মানে? জি, তোমাকে বাড়িতে গেলে না খেয়ে কখন আইতে দিছো? তুমি বসো নয়ন, নাড়ু বানাইছি, খাইয়া যাও। জি, ইয়ে ওই তারা ঘরে নাই? না, হ্যার সই কুসুমের কাছে গেছে। কুসুমরে তো দেখলাম পুকুর ঘাটে একলা একলা কাপড় দিতেছে। কও কি? হ, তাইলে কুসুমের নাম করে তারা অন্যখানে গেছে? তারা তো নিজের ইচ্ছায় যায় না, হ্যারে ফুসলাইয়া নিয়ে যায় আরেকজন। তুমি হীরার কথা কইতাছ তো? হ, আপনারাও জানেন। জানি, কিন্তু আমরা কইলে তো হনে না, তাই কিছু কই না। কিছু কোয়েন না, তারারে বুঝতে দেন দুনিয়াটা কত কঠিন। সব বয়সী মানুষের শিক্ষা হওয়ার দরকার আছে। বাবা নয়ন, তুমি যখন সবই জানো, তারার একটু বুঝায় কও না। আমাগো কথাই হনে না, নয়নের কথা কি শুনবো? তারা ভুল করার মাইয়া না চাচি, ওর উপর আমার বিশ্বাস আছে। আমার তো ভয় হয়। ভয় হইলেও অহন তারারে কিছু কনটা ঠিক হইব না। অহন দরকার নিজে নিজে বুঝার। আমাগো তো ইচ্ছা তারারে তোমার হাতে তুইলা দেই। কিন্তু মায়ার নজর অন্যদিকে। চাচা, মানুষের সব ইচ্ছা কি পূরণ হয়? হয় না। আপনাকে অভাবের সংসার, আমিও গরিব, তাই তারা চায় না আমার ঘরে যাইতে। সে যদি বড় ঘরে গিয়ে সুখে থাকে, আমি নিজেও খুশি হব। সব মানুষই তো সুখ চায়।
তোমার মতো ভালো পোলা তারা কই পাইব? চাচি, অহন মানুষ ভালো দেখে না, দেহে হলো টেহা। তারাও তার ব্যতিক্রম না। কথাটা একেবারে হাসা কইছো। দুনিয়া বদলাই গেছে, মানুষের মনেরও পরিবর্তন হয়েছে। সময়ের সত্যরে তো অস্বীকার করা যাইব না চাচা। কিন্তু নতুন বছর তো আগের মতোই আহে, তাহলে মানুষ বদলায় কেন? এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই চাচি। আমি যাই চাচি, একটা কাজ আছে, অহনি যাইতে হইব। আচ্ছা, যাও তাইলে। শোনো হীরা ভাই, আমি আজ তোমার কাছে পরিষ্কার জানতে চাই, তুমি আমারে তোমার ঘরে নিবা কিনা? আমার আপত্তি নাই তারা, কিন্তু বাগড়া দিছে বাবা মা দুইজনেই। ভালোবাসার মাইয়ারে বাবা মা বউ কইরা নিতাছে না? তা নিতাছে। তোমারে না নেওয়ার কারণ তোমার বাবার অসচ্ছল সংসার, সমাজে তার অবস্থান ভালো না, তাই আমার বাপ মায়ের আপত্তি। সমাজে কয়জন মানুষ তোমার বাপের মতো অবস্থা সম্পন্ন হয়? তাগো পোলা মাইয়ারা কি গরিবের সাথে সম্পর্ক করে না? সিনেমা নাটকে তো ধনী গরিবের বিয়ার কত গল্প কাহিনী দেখা যায়। নাটক সিনেমা গল্পের কাহিনী আর জীবনের কাহিনী এক না। তার মানে তুমি আমারে তোমার বাড়িতে বউ কইরা নিতে সাহস পাও না? বাবা মা রাজি না হইলেও আমি তোমারে নিয়ে আলাদা সংসার করুম। জানি এই কাম করলে বাবা আমারে ত্যায্য করবে, তারপরও ভালোবাসার কারণে তোমার আমি বিয়া করুম। না হীরা ভাই, এই কাম আমি করুম না। একটু আগে না তুমি কইলা নাটক সিনেমা গল্পের কথা, অহন মানা করো কেন? একটু আগে তুমিও তো কইলা সিনেমা নাটক গল্প এক, বাস্তব আরেক। ওইটা তো কইছি কথার কথা। তোমার কিছু না থাকলে আমি তোমার ঘরে যাম কেন? গরিব ঘরে অনেক ভালো মানুষ আছে। এটা কি কইলা তারা? যা হাসা তাই কইছি। জানি জানি তুমি কার কথা কইতেছ। যার কথাই কই, আমার এক কথা, আমি বড় ঘর আর অভাবহীন সংসারে থাকতে চাই, যে কারণে তোমার মতো পোলারে ভালোবাসছিলাম। আমার বাপ মা রাজি না হইলে এটা সম্ভব না তারা। বেশ তো, তাগো রাজি করাও। আমি চেষ্টা করে দেখি তারা। করো, সময় বৈশাখী মেলা পর্যন্ত। কথাটা মনে রাখো হীরা ভাই। তারা আমি চেষ্টা করবো, তারা চেষ্টা করবো। নয়ন ভাই, হুম। তুমি নাকি আমার খোঁজে বাড়ি গেছিলা শুনলাম। ঠিকই শুনছো। কি ব্যাপার কত? শুনো, মেলায় কুটির শিল্পের বিভিন্ন খেলনা আইনা বেচলে অনেক লাভ করতে পারবা। তুমি যদি জোগাড় করে আনতে পারো তাহলে আমিও তোমার সাহায্য করব। এত সামান্য লাভে আমার পোষাইব না, আমি অনেক বেশি লাভের ব্যবসা ধরছি। কও কি? গঞ্জে তোমার দোকান নাই, বাড়িতে মাল সামান নাই, কোনো গদিতে বসো না, বেশি লাভের কোন কারবার? এই সব তোমারে অহনি কমু না। আচ্ছা, না কও ভালো কথা, কিন্তু ভালা কাম না কইরা মন্দ কামে গেলে কইলাম চাচা চাচি দুইজনেই কষ্ট পাইব। কষ্ট তাগর জীবনে নিত্য সঙ্গী। বাপ মায়ের কষ্ট দেখা তাগো অভাব দূর করতে আমি এই ব্যবসা ধরছি। ব্যবসা করো ভালো, কারণ চাকরির যোগ্যতা তো তোমার নাই। বিদ্যা নইলে চাকরির আশা থাকে। বিদ্যা না হইলেও বুদ্ধিতে অনেক কিছু করা যায় নয়ন ভাই। এইবার আমার বুঝতে বাকি নাই কি তোমার ব্যবসা। বুঝছো তুমি না? আচ্ছা কও দেখি কি ব্যবসা। তুমি যখন কইলা না তখন আমিও কইতে চাই না। তয় মানুষ তো আর আন্ধা না, একটুতেই বুঝতে পারে। আমিও তাগো একজন। বাঁশি বানাই বলে ভাইব না আমার বুদ্ধি নাই। তুমিও ব্যবসা করো আমার লগে, অভাব দূর হয়ে যাইব। বাঁশি বানাইয়া ফেরি কইরা আর ব্যস্ত হইব না তোমার। আমার বাঁশি ফেরি কইরা ব্যস্ত হয় না, ফেরিওয়ালারা আইসা কিনা নিয়ে যায়। তাতে কত লাভ হয় সেইটা আমি জানি। ওই লাভে তোমার অভাব দূর হইব না নয়ন ভাই। শোনো টিপু, দুনিয়াতে বেশিরভাগ মানুষ হলো গরিব। আমাগো গ্রামের অনেকে বিদেশে গিয়া অভাব দূর করছে, কিন্তু যারা দেশে আছে তারা দরিদ্রতার মধ্যেই বাস করতেছে, যেমন করতেছি আমি। গরিব হওয়া তো অসম্মানের কিছু না, কিন্তু অন্যায় অপরাধ করা অসম্মানের। আরে এডি কি কও? অন্যায় অপরাধ না করলে কেউ বড় হইতে পারে? পারে না। অহন বেশিরভাগ মানুষ অন্যায় ঘুষ দুর্নীতি কইরা বড় হইতাছে। তোমার কথাও ঠিক। তারাই আবার বিবেকের দংশনে ভুগতাছে, না হয় অসুখ বিসুখ পারিবারিক অশান্তির মধ্যে আছে। আবার অনেকেই আইনের হাতে ধরাও পড়তেছে। অপরাধে যারা জড়িত তাগো জীবন কোনো উদাহরণ হইতে পারে না। আবার বাসিওয়ালা বাইস্কোপলারেও সমাজের মানুষ বড় কইরা দেখে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিভিন্ন পেশায় কাম কইরা বাংলার ঐতিহ্য ধরে রাখছে।
আমিও তাই করতেছি। আমি ইচ্ছা করলে কিন্তু চোরা কারবারি কইরা বড় হইতে পারতাম, যেমন বড় হইতেছে অনেকেই। আমি কিন্তু তা করি না, কারণ আমার কাছে বড় হইল আদর্শ, বড় সম্মান, বড় দেশ। দূর, অহন ওই সব কথা কেউ ভাবে না নয়ন ভাই। ভাবে না বইলেই তো মানুষে মানুষে দূরত্ব বাড়তাছে। সমাজে দেখা দিছে বড় হওয়ার নেশা। মানুষ আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে যাইতেছে। অবৈধ অর্থ হইলে আল্লাহ সুখ কাইরা নেয়। উপরওয়ালার বিচার কিন্তু বড় বিচার। হ্যাঁ, যতই কও, আমি মেলায় কুটির শিল্পের ব্যবসা করুম না। মেলা উপলক্ষে আমার কারবার আরো বেশি আরো বেশি আরো আয় হইব। তোমারে কয়ে রাখলাম। যাই আমি হন। নয়ন ভাই ভালো থাইকো। আচ্ছা, বছর ঘুরে নববর্ষ আইলো রে বাংলায়, আইলো রে বাংলায়, নাগরদোলায় উঠবো যাব বৈশাখী মেলায়, মন আনন্দে ঘুরবো মোরা বৈশাখী মেলায়। শুভেচ্ছা বিনিময় করব একে অন্যের সাথে, সবাই সবার বন্ধু হব ধইরা হাতে হাতে। অতীতের দিনগুলিকে যাব রে ভুলিয়া, ফুল তুলিয়া গাঁথব মালায় আনন্দ করিয়া। সবাই সবার শুভ কামনা করব সবার তরে, মনের যত কালিমা গ্লানি সকল যাবে দূরে। ও ভাই সকল রং মাখিব সংসাজিব আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। মন আনন্দে ঘুরব মোরা বৈশাখী মেলায়, মন আনন্দে ঘুরব মোরা বৈশাখী মেলায়। দোকানীয় ব্যবসায়ীরা হালকাতা খুলিয়া, সারা বছরের হিসাব লইবে রে বুঝিয়া। হতাশাকে দূরে ফেলে শান্তির প্রত্যাশায়, মঙ্গল কামনা করব আন্তরিকতায়। লোকশিল্প সামগ্রীর করব বেচা কেনা, লোকগীতির অনুষ্ঠান করব, হইবে গান বাজনা। ও ভাই হইবে, ও ভাই হইবে গান বাজনা। বাংলা ঢোলার বাঁশের বাঁশি যার তুলনা নাই, ও ভাই যার তুলনা নাই। মন আনন্দে ঘুরব মোরা বৈশাখী মেলায়, মন আনন্দে ঘুরব মোরা বৈশাখী মেলায়। বাহ বাহ, খুব চমৎকার হয়েছে বাউল। মাস্টার ভাই, নববর্ষের আরো তথ্য আমার জানা দরকার। আর সেই কথা বলতেই তো আমার আশা। শোনো, যেখানে নববর্ষের কথা শেষ করেছিলাম সেখান থেকে বলছি। কোন মাস্টার ভাই? সৌরপঞ্জিকা অনুসারে বাংলা 12 মাস অনেককাল আগে থেকেই ছিল। এই সৌরপঞ্জিকা শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরালা, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু আর ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনায় পালিত একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, এক সময় কিন্তু এরকম ছিল না। তাই নাকি? হ্যাঁ, তখন নববর্ষ বা পহেলা বৈশাখ আর্তব উৎসব তথা ঋতুধর্মীয় উৎসব হিসেবে পালিত হতো, কারণ এই কৃষিকাজে কৃষকদের ঋতুর উপর নির্ভর করতে হতো। তারপর ভারতবর্ষে মোগল প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে কৃষকদের অসময় খাজনা পরিশোধ করতে হতো। খাজনা আদায়ের সুষ্ঠুতার কারণে মোগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন।
কি গুরুত্বপূর্ণ কথা আপনি শুনাইলেন। শোনো, আরও আছে। সম্রাট আকবরের আদেশ মতে তৎকালীন বাংলা বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌরসন আর হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সন চালু করেন। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ হিসেবে পরিচিত হয়। বাংলা বর্ষের ইতিহাস কি সুন্দর। হ্যাঁ, বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য সারা বিশ্বেই সুপরিচিত। নববর্ষের উৎসব কেমন আসছিল মাস্টার সাহেব? নতুন বছরে গ্রাম বাংলার মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়িতে বেড়াতে যেত। বাড়িঘর পরিষ্কার করা হতো, সুন্দর করে সাজানো হতো, বিশেষ খাবারের ব্যবস্থা হতো। কয়েকটি গ্রামের মিলিত এলাকায় মাঠে আয়োজন করা হতো বৈশাখী মেলা। মেলাতে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রী, পিঠার আয়োজন করা হতো। ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়া হতো। ওহন যেমন নববর্ষে ইলিশ পান্তা খায়। হ্যাঁ, এটা বাংলার আদি প্রচলন। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতা, যেমন ধরো লাঠি, নৌকাবাইজ, কুস্তি খেলা, এইসব প্রচলিত ছিল। এখনও বাংলাদেশে কুস্তির আসর হয় 12 বৈশাখ চট্টগ্রামের লাল দিঘি ময়দানে। ওই শুনেছ না, ওই যেটা বলে ওই যে জব্বারের বলি খেলা, সেটা। বলি খেলার কথা অনেক শুনছি। হ্যাঁ, 1998 খ্রিস্টাব্দ থেকে ঢাকায় বৈশাখী উৎসবের একটা আবশ্যিক অংশ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে এই শোভাযাত্রা বের হয়, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ফিরে আসে। এই শোভাযাত্রায় প্রাচীন জীবন আবহমান বাংলার ছবি ফুটিয়ে তোলা হয়। ঢাকার রমনার বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সূর্য ওঠার সাথে সাথে। হ্যাঁ, তুমি তো জানো দেখছি। সোনারগাঁওয়ে এক ব্যতিক্রমী মেলা বসে, যার নাম হচ্ছে বউ মেলা, স্থানীয়ভাবে বটতলার মেলা নামে পরিচিত। জয়পুর গ্রামে 100 বছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পহেলা বৈশাখে একত্রিত হয়। 5 দিন ব্যাপী এই মেলা চলে। আসলে নববর্ষ পহেলা বৈশাখ বাংলার একটি চিরায়ত উৎসব, যা সকল ধর্মের বর্ণের মানুষ সম্প্রীতির সঙ্গে পালন করে আসছে। সে কারণে বাংলাদেশ হলো একটা অসাম্প্রদায়িকতার দেশ। এই যে শোনো, আমি যে এতক্ষণ এতগুলো কথা বললাম তোমাকে, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝছি, খুব ভালো বুঝছি। বেশ। শনিরা, সুরতপুর গ্রামের সরফরাজ জোদ্দারের মাইয়ার সাথে আমরা তোর বিয়ার ব্যবস্থা করছি, আর বিয়ার আক্ত হইব পহেলা বৈশাখের দিন। আমারে না জানায় তোমরা আমার বিয়া ঠিক করছো? আমরা তোর ভালো লাগাই নিজেরা পছন্দ মতো মাইয়া ঠিক করছি রে বাপ। মাইয়া খুব সুন্দরী, বাপের অবস্থা আমগো ছায়া ভালো। কিন্তু কোনো কিন্তু টিন্তু না, তুই যে বায়স্কোপালার মাইয়ারে পছন্দ করছস সেটা আমরা জানি। জানার পরেও তোমরা আমারে না জানায়া সব কিছু পোলারে জানায়া কিন্তু বাপ মা ঠিক করে না। তাছাড়া তারা এই বাড়িতে আইলে নিজেরে খাপ খায় নিতে পারবো না, আর আমরাও তারারে বউ হিসাবে মাইনা নিতে পারুম না। সমাজের মানুষের কাছে আমরা ছোট হয়ে যাবো। সারা জীবন তুই সুখী হইতে পারবি না। সমাজের কথা ভাবতে হয় সবার আগে, কারণ মানুষ সমাজ নিয়েই বাস করে। বাজান রে, আমরা তোর ভবিষ্যতের কথা ভাইবা আমাকে বংশের যোগ্য মাইয়া ঘরে আনতাছি বাপ। তুই তারারে বুইলা যা। আমি যে তারার কাছে ছোট হয়ে যাবো মা? তারার বাপরে বোঝানোর দায়িত্ব আমার। বাজান, তোর বাপ একলা না, আমারও কইলাম এই একই কথা। তোমরা ওইখানে গেলে ছোট হইবা না? আমরা নিজেরা যাবো না, পাঠামো আর একজন রে। করো, তোমরা যা বুঝো করো। নয়ন, কি ভাবতেছস? হ্যাঁ, না দাদা, কিছু না। তোমার মেলার লাইগা সব বাসি বানানো শেষ। ও, মেলার বাসি তো বানাইলি, জীবনের বাসি কবে আনবি? দাদা, তুমি কি কইতে চাও সেটা আমি বুঝছি। এখন আমি যদি কই তুমি আমার লেগা কাউরে পছন্দ করে রাখছো নাকি, সেটা কও। আমি অনেক আগেই তোর লাগে একজন রে পছন্দ করে রাখছি। কার কথা কও তুমি? কার আবার? তারার কথা। তারা তো থাকে আসমানে। আরে না না, আমি আসমানের তারার কথা কই নাই, কইতাছি মর্তের তারার কথা। বাইস্কোপালা কাজেমের মাইয়া
তারার কথা। দাদা, তারা দূরের আকাশে থাকে, তুমি আমি তারে ধরতে পারুম না। কি কস তুই? ঠিকই কইছি। তুই মত দে, আমি তারার বাপ মার সাথে কথা কমু। তাগোর সাথে কথার দরকার নাই, তারা নিজে আমারে সব কইছে। কি কইছে? আলমাস জোদ্দারের পোলা হীরারে তারার পছন্দ। যোদ্ধার কোনোদিন তারা রে পোলার বউ করব না। যোদ্ধার রে আমি চিনি, তারা উপযুক্ত বংশ ছাড়া হীরারে বিয়া করাইব না। না করাইলে নিজেরাই করব, এমন তো অনেক হয়। হ্যাঁ, তার মানে তারা নিজেই অশান্তির মধ্যে থাকতে চায়। কেউ চাইলে তুমি কি করবা? তারার বাপেরে বুঝাইতে হইব। কি বুঝাইবা? তেলে আর জলে কোনোদিন মিশ খায় না। এখন এমন অনেক হইতাছে। হইলেও তারা সেইখানে সুখে থাকবে না। সুখ তুমি যারে কও, তারা সেই সুখ চায় না। তারা সারা জীবন বাপের সংসারে অভাব দেখছে, বিয়ার পর অভাবের সংসারে থাকতে চায় না। বড় ঘরের সুখ সত্যিকারের সুখ হয় না। এইটা তো কাগজের কলমের কথা দাদা। আরে না রে না, এটাই সত্য। আমার এই বয়সে আমি কত দেখছি। আমি নিজেই যামু তারা বাপের কাছে। না দাদা না, তারা তার বাপের কথা শুনবো না। কইলাম তো, সে আমারে সব কইছে। কিন্তু আমি যে মনে মনে তোর সাথে তারার বিয়া ঠিক করে রাখছি। মানুষ তোমার সব কথাই শুনলাম মাস্টার ভাই। হীরার বাপ তোমার পাড়ায় ভালো কামই করছে। আমি তো ভাবছিলাম যোদ্ধা সাহেব নিজে এসে আমার অপমান করব। আগামীকাল পহেলা বৈশাখ, নববর্ষের শুরুতে সমাজের মানুষের মধ্যে সৌহার্দ্য শিক্ষা নিয়ে আসে, সেটা উপলব্ধি করেই জোদ্দার সাহেব সে কাজ করেননি। অতীতে সমাজপতিরা এমন ঘটনা অনেক ঘটিয়েছে। সমাজ বদলের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাধারারও পরিবর্তন হয়েছে। মাস্টার ভাই, আমরা ভাববারও পারি নাই যে তারা এমন একটা কাম করব। আমি তারাকে দোষ দেব না, কারণ তারা তোমাদের দরিদ্রতার কারণেই জোদ্দারের ছেলেকে পছন্দ করেছিল। জোদ্দারের ছেলে হীরা বাপ মায়ের অমতে তারাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি। এতে বোঝা যায় তারার উদ্দেশ্য একটাই ছিল, সে দরিদ্রতার গণ্ডির বাইরে যেতে চেয়েছিল। মানুষ ইচ্ছা করলেই কি অভাব দূর করতে পারে মাস্টার সাহেব? আমার বাপ দাদারা পারে নাই, আমিও পারি নাই। বাংলাদেশের বেশিরভাগ মানুষই দরিদ্র ছিল, কিন্তু এই দরিদ্রতার মাঝেও তাদের সংস্কৃতি কৃষ্টি ভুলে যায়নি। যার যার সাধ্যমতো উৎসব সংস্কৃতি পালন করে গেছে। মাস্টার ভাই, ওহন তারারে আমরা কিভাবে বুঝ দিমু? আর আমারে বুঝাইতে হইব না মা, আমি স্যারের কথায় সব বুঝছি। উনারে যখন জোরদার চাচা পাঠাইছেন তখনই বুঝছি আমাগোর সাথে তাগোর সম্পর্ক হইব না। দরিদ্রতার মাঝেও সুখ আছে, সে সুখ তোমার বাবা মা তোমাদের দিয়েছে। হয়তো দামি জিনিস দিতে পারেনি, ভালোভাবে খাওয়া দাওয়া করাতে পারেনি, দামি পোশাক আশাক দিতে পারেনি, কিন্তু বাপ মায়ের স্নেহ মমতা ঠিক মতো পেয়েছ। সব মানুষ দুনিয়াতে একরকম ভাগ্য নিয়ে আসে না মা। যার যে অবস্থান, সে অবস্থান মেনে নিয়ে তাকে সুখের সন্ধান করতে হয়। আমি আমার ভুল বুঝতে পারছি। আরে তুই তোর ভুল বুঝতে পারে প্রমাণ দিলি, তুই আমাকে সম্মান করস। মাস্টার ভাই, আমরা ঠিক করছিলাম নয়নের সাথে তারারে বিয়া দিমু। ঠিক একই চিন্তা আমিও করছিলাম তারার মা। আসো 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 মাজু, আমি মনে মনে তোমার কথাই ভাবতেছিলাম। তুমি সময় মতোই আসছো। কিন্তু চাচা, আপনি একলা, নয়ন কই? আমি একলা না, টিপুরে লগে কইরাও নিয়ে আইছি। টিপুকে সঙ্গে করে আনতে হবে কেন? সে তো এই বাড়িরই ছেলে। আপনারা হয়তো জানেন না, টিপু তারার মতো অর্থের লোভে বড় হওয়ার আশায় চোরা কারবারির কাম ধরছিল। কি কইতেছো বাবা নয়ন? আমি তার খোঁজ রাখছিলাম। পুলিশ তার দলের সব সদস্যকে ধরছে, খালি টিপুরে ধরতে পারে নাই। টিপু, নয়ন যা কইল সব হাসা? মা, আমি না বুঝা তোমাকে দুঃখ দূর করতে বেশি লাভের আশায় চোরা কারবারির কাম ধরছিলাম। সেই পথ যে এত অন্ধকার, এইটা আমার জানা ছিল না।
আমি নয়ন ভাইরে কথা দিছি জীবনে ওই পথে আর যামু না। বাজানের মতো আমিও বংশীয় কারবার করুম। আশা কইলি টিপু। বাজান, আগামীকাল নববর্ষ, পহেলা বৈশাখ, মেলায় আমি তোমার বায়োস্কোপ নিয়ে যাবো। তাই নিয়ে যাবি? শুনলেন মাস্টার ভাই? শুনলেন? শুনলাম আমার টিপুর কথা। শুনেছি। এইভাবেই বংশানুক্রমে বাংলার মাটিতে বাংলার ঐতিহ্য চলে এসেছে। টিপুও সেই ধারাবাহিকতা রক্ষা করলো। টিপু তো ভালো হইল, এখন আমার নয়নের কি হইব? নয়নের সঙ্গেই তার আর বিয়ে হবে। মাস্টার ভাইয়ের কথায় আমরা রাজি। টিপু, জি, আগামীকাল নববর্ষে বায়োস্কোপ নিয়ে কি করবি আর কি কি কইবি এটা ক। হ্যাঁ, বাপের লাগে তোর, বাপের লাগে তোর। হ্যাঁ, তারপরেতে দেখো সবে দোকানেতে, তারপরেতে দেখো সবে হ্যাঁ, বাজা। নববর্ষের হাল খাতা শুরু হলো নববর্ষের হাল খাতা। আমি এবার বাসি বাজা ওটা। বাজা। ছেলে বুড়ো সবাই মিলে মেলায় ঘুরতে গেল, ছেলে বুড়ো সবাই মিলে মেলায় ঘুরতে গেল। বাবা, এই তো। কুটির শিল্পের হরেক রকম কেনাকাটা চলছে। হ্যাঁ, এই যে ছবি পাল্টা, ছবি পাল্টা। হ্যাঁ, বাজা। কুটির শিল্পের হরেক রকম কেনাকাটা চলছে, দেখো। তারপরেতে দেখো সবে মেলায় সার্কাস হলো, তারপরেতে দেখো সবে। এই যে দেখো ছবিটা ঘুরাইতে বাজা সময় নিবি তো। হ্যাঁ, ঘুরা এই যে আটকে গেছে। তারপরেতে দেখো সবে মেলায় সার্কাস হলো, পুতুল নাচ হলো ভালো, চলছে ভালো। সার্কাস আর পুতুল নাচ চলছে ভালো। এইবার আমার বায়োস্কোপ দেখানো শেষ হলো। মেলার বাঁশি মেলার বাঁশি মেলার বাঁশি মেলার বাঁশি সে যে চিরকালের বাঁশি। এই বাঁশি দিন রজনী ও সজনী মধুর সুরে বাজে, মন আমার নানান রঙে সাজে। ও মন আমার নানান রঙে সাজে। মেলার বাঁশি মেলার বাঁশি। এতক্ষণ বাংলা নববর্ষ উপলক্ষে ফজলুল করিম রচিত বিশেষ নাটক বায়োস্কোপের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজেম মাসুম আজিজ, টিপু আশরাফুল কবির, মাজু সাজ্জাদ হোসেন খান, নয়ন আজিজুল হাকিম, আলমাস তহরুজ্জামান বাবু, হীরা খালেদ আহমেদ সালেহিন, শাহেদ মোহাম্মদ শাহাদাত হোসেন, বাউল ওয়াহিদা মল্লিক, লতিফা সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী, তারা রিদি হক, সালমা তনিমা করিম। সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন রুকসানা মুমতাজ। গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী। বাউল সঙ্গীতে ছিলেন মায়ারানী ও তার দল, যন্ত্রসঙ্গীতে রনি, শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন ABM মাহবুবুর রহমান।